প্যালেস্টাইনে গণহত্যা বন্ধে বিশ্বজুড়ে যখন ইসরায়েল বিরোধী আন্দোলন প্রবল, বাংলাদেশও সেই আন্দোলনে সামিল হলো। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আক্রমণের শুরুতে বাংলাদেশি কিছু ধর্মীয় সংগঠন বিক্ষোভ করলেও আজ ধর্ম মত নির্বিশেষে সমাজের বেশ কয়েক শ্রেণী পেশার মানুষকে দেখা গেছে বিক্ষোভ সমাবেশে। নানা দেশের নানা শ্রেণী পেশার মানুষের আন্দোলন কতটা চাপ তৈরি করছে ইসরায়েলের ওপর, আমরা সেটা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মোবিন চৌধুরী বীর বিক্রম। জনাব শমশের মোবিন চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। যে আন্দোলন আমরা করছি এটা ভাবার কোনো কারণ নেই, আমাদের আন্দোলনেই ইসরায়েল তাদের হামলা বন্ধ করে দিবে, কিন্তু আমরা আসলে সংহতিটা জানালাম গোটা বিশ্বের সঙ্গে। আপনি একটু বলবেন আসলে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে যেভাবে দেশে দেশে এই বিক্ষোভগুলো চলছে ইসরায়েল বিরোধী, কতটুকু চাপে ইসরায়েল আছে আর যুক্তরাষ্ট্র বা কতটুকু মদত কমাতে পারে আসলে এই প্রেক্ষাপটে, যেহেতু তাদেরও নির্বাচন সামনে? ধন্যবাদ। সত্যি কথা বলতে আজকে আপনি যেটা বললেন যে বাংলাদেশের এখন জনগণ এটা সংহতি প্রকাশ করেছে, জি, আমরা কিন্তু অনেকটা বিলম্বিত ভাবে করেছি এটা মানে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। 7ই অক্টোবরের পরে পরে কিছুটা সরব ছিলাম, আমরা দেখতাম যে অনেকেই গণমিছিল করছে, সব প্রতিবাদ সভা করছে। তারপরে আমরা অনেকটা নীরব হয়ে, যদিও মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই কিন্তু তিনি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং এই গণহত্যা অবিলম্বে বন্ধ করার জন্য উনি আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশে। গত 3 দিন আগে ডেইলি স্টারে আমার একটা মন্তব্য প্রতিবেদন বেরিয়েছে, সেখানে আমি যুক্তরাষ্ট্রের যে যুব সমাজের যে আমরা প্রতিবাদ দেখছি, এটা 1960 এবং 70 দশকে দেখেছিলাম ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে, এবং যে কারণে প্রেসিডেন্ট লিন্ডন জনসন আবার পুনর্নির্বাচন করতে উনি পারেননি এবং তার 2 বছর পরে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পদত্যাগ করতে বাধ্য হলেন। যদিও ওয়াটারগেট বলা হতো, কিন্তু মূলত ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে সেই যুব আন্দোলনটা ছিল আমেরিকায়। আমাদের এই সমাবেশের কারণেই যে ইসরায়েলের নীতি পরিবর্তন ঘটবে বা যুক্তরাষ্ট্রের তেমন পরিবর্তন ঘটবে সেটা পুরোপুরি না হলেও, আজকে যে বাংলাদেশের জনগণ যেটা শুরু করেছে এই প্রতিবাদ, আমি আশা করব, মনে প্রাণে আশা করব যে এই প্রতিবাদটা যেন আমরা অব্যাহত রাখি। এই শুধু 1 দিন 2 দিন প্রতিবাদ করে আমাদের লাভ হবে না। আমরা সভা সমাবেশ প্রতিবাদ করে থাকি নানাবিধ কারণে, কিন্তু যেখানে গণহত্যা ঘটছে, যেখানে জাতিসংঘকে কোনো ভূমিকা রাখতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্য দেশসমূহ, যেখানে আন্তর্জাতিক অপরাধ আদালতে জার্মানি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেখানে সাউথ আফ্রিকা এই মামলা এনেছে, কারণ এই ইহুদিদের বিরুদ্ধে কিন্তু এই গণহত্যার মূল সূত্রপাত ইউরোপে ঘটেছে বহু বছর আগে, বহু বছর আগে। এখন সেটার খেসারত দিতে হচ্ছে ফিলিস্তিনিদের। সেই ব্যালফোর ডিক্লারেশন বলেন, 1948-এর দেশ ভাগের কথা বলেন, 35,000-এর বেশি ফিলিস্তিনি ইতিমধ্যে গাজাতে মারা গেছেন, তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেই গণহত্যা এখনো অব্যাহত রয়েছে। তারা এখন একটা স্থল পদে নেতানিয়াহু একটা আক্রমণ চালাবার পরিকল্পনা উনি প্রায় চূড়ান্ত করেছেন। সেখানে যে কি হবে সেটা এখন বলা মুশকিল এবং আমরা যে হারে কয়েকদিন ধরে অনেক বেশি ক্ষয়ক্ষতি আমরা দেখব। আরেকটা দেখেন, আপনি যদি পাশ্চাত্য গণমাধ্যমের কথা বলেন, তারা কি বলে? তারা বলে ফিলিস্তিনিরা মারা গেছে, আজকে 10 জন 15 জন 20 জন বা 100 জন ফিলিস্তিনি মারা গেছে, মহিলা এবং শিশু সহ। কিন্তু যখন একজন ইসরায়েলি মারা যায় তখন তাদের ভাষাটা হয় যে একজন ইসরায়েলিকে হত্যা করা হয়েছে। এটা কিন্তু ডিপ্লোম্যাটিক ভাষা বলে নুয়ান্স, মানে ফিলিস্তিনিরা মারা গেলে তারা মারা গেছে, আর ইসরায়েলি মারা গেলে তাদেরকে বলা হয় এরকম যে পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন, এটা নিয়ে নানা রকমের সমালোচনা হয়েছে আমরা জানি। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, হয়তো আমরা এখন রাস্তায় একটু দেরিতেই নামলাম বিক্ষোভে সামিল হতে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অনেক আগেই বলেছে এটা স্রেফ গণহত্যা, আমরা ইসরায়েলের যে কাজগুলো করছে তার বিপক্ষে অবস্থান করছি, ফিলিস্তিনদের পাশে আছি, এরকম বক্তব্য এসেছে, যদিও আমরা দেরিতে নেমেছি। একটা কথা অনেকেই হয়তো জানতে চাইছেন যে নির্বাচনের আগ মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্র একটা বড় রকমের ফ্যাক্টর ছিল, যে কারণে
অনেকেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে এই বিক্ষোভে সামিল হতে চাইছেন না, মানে বিষয়টা এরকম কিনা? যুক্তরাষ্ট্র জনগণ, বিশেষ করে যুব সমাজ, এবং সেখানে অনেক ইহুদিও রয়েছেন, জি, অনেক ইহুদিও রয়েছেন যারা এই প্রতিবাদে সামিল হয়েছেন। এটার প্রভাব যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হতে যাচ্ছে নভেম্বর মাসে, কি প্রভাব পড়বে বলা মুশকিল। কারণ যুক্তরাষ্ট্রের জনগণের সামনে কিন্তু যে বিকল্প, এটা কিন্তু ভয়াবহ। হয় একজন মৌন সমর্থক প্রেসিডেন্ট বাইডেনকে পুনর্নির্বাচন করতে হবে, অথবা একজন হঠকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচন করতে হবে। ইতিমধ্যে রিপাবলিকান পার্টির 12 জন সেনেটর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে তারা চিঠি দিয়েছেন যে তোমরা যদি নেতানিয়াহুকে গ্রেফতার করার কোনো আদেশ বা হুকুম দাও, অর্ডার দাও, তাহলে এই আন্তর্জাতিক আদালতের যারা জড়িত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা হবে, যাতে তারা যুক্তরাষ্ট্র সফর না করতে পারেন। এখন বুঝতেই পারেন যে যুক্তরাষ্ট্র কিভাবে অন্ধভাবে এই গণহত্যার সমর্থনের পক্ষে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন দেশে গণতন্ত্র, তারপরে কি বলে, মানবাধিকার, বাক স্বাধীনতার কথা বলে, কিন্তু যুক্তরাষ্ট্রের নানা বিশ্ববিদ্যালয় কলেজে যে প্রতিবাদ ঘটছে, সে কারণে সেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা অনেক শিক্ষককে, যারা এই প্রতিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদেরকে চাকরিচ্যুত করেছেন। 600-রও বেশি এখন পর্যন্ত ছাত্রছাত্রী গ্রেফতার হয়েছে। তো সেখানে, এবং এই সকল শান্তিপূর্ণ প্রতিবাদ, এই প্রতিবাদীকারীদের হাতে কোনো অস্ত্র নেই, তাদের সাথে ফিলিস্তিনি ফ্ল্যাগ, এবং তার একটাই দাবি, এবং এটা নিয়ে আমরাও দিনভর আয়োজনে নানা রকমের কথা বলছিলাম যে এই দ্বিমুখী চারিতা আসলে যুক্তরাষ্ট্রের কেন। এবং আপনি এত চমৎকার করে বলছিলেন, বিশ্বাস করুন আমি শুনতেই চাচ্ছিলাম, কিন্তু সময়টা একেবারেই কম। এবং অনেক ধন্যবাদ, আপনি এই স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু মতামত আমাদেরকে দিলেন। আমাদের সঙ্গে ছিলেন শামসুল চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব, বীর বিক্রম, এবং তিনি আমাদের সঙ্গে আসলে যেই আন্দোলনটা চলছে ইসরায়েল বিরোধী, সেটা নিয়ে মূলত কথা বলছিলেন।